কেবল পাতানো মা বা গুরুপত্নী নন, তিনি আমাদের সত্যিকারের মা, সত্য জননী, সত্য জননী। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো একদিনে কিভাবে হাওড়া থেকে মাত্র 65 টাকা দিয়ে ঘুরে দেখবে কামারপুকুর এবং জয়রামবাটি। তার সাথে সাইড সিনও থাকছে সমস্ত তথ্য। ঘড়িতে সময় বলছে এখন ভোর 4:17। সামনেই ট্রেন পেয়ে গেলাম, তাই উঠে পড়লাম। 4:18 লক্ষ্মীকান্তপুর লোকাল। ভোর ভোর কাঁপতে কাঁপতে সোনারপুর থেকে 4:18 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরলাম। চলেছি এখন শিয়ালদা। আজকে আমাদের যেতে হবে আবার হাওড়া। সকালবেলার ভোরবেলার যে পলিউশন ফ্রি এয়ার, বাতাস, সেটা পাওয়ার জন্যই কিন্তু রীতিমতো ট্রেনের মধ্যে বিড়ির গন্ধ শুকতে শুকতে চলেছি। এই নীতি পাল্টানো যাবে না যতক্ষণ না মানুষ বদলাবে। যাই হোক, গলার অবস্থা খুব খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে। সকালবেলা আমার বাড়িতেও কিছু কাজ থাকে। রাত 2টোর সময় উঠেছি। রাত 2টোর সময় উঠে আমার মাকে স্নান খাওয়া দাওয়া করিয়ে রেখে তারপরে এসেছি। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেল। ঘড়িতে সময় এখন ভোর 4:57। 4:50 ঢোকার কথা ছিল, তো 4:57 ঢুকলো। খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। ভোরবেলা ট্রেনের যাত্রী দেখো কার আসা। যখন আমরা ঘুমিয়ে থাকি ওরা তখন পাগলের মতো ছোটে। এবার আমরা বিআর সিং হসপিটালের দিকে যাব। ঘড়িতে বাজে ভোর 5:05 আর এখানে বসে গেছে পাইকারি বাজার। ভোর ভোর বেরোনোর এটাই হচ্ছে মজা। ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও ভোর ভোর বেরোলে কিন্তু সমস্ত ট্রেন বাস সবটা খালি, ফাঁকা ফাঁকা, বিন্দাস যাওয়া যায়। বিআর সিং হসপিটালের পাশ থেকে 28 নম্বর বাস পেয়ে যাবে হাওড়া যাওয়ার জন্য। আমিও উঠে পড়েছি। আজকে কলকাতা সানরাইজের টাইম হচ্ছে 6:06 আর আমরা 5:41 পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এতটাই কুয়াশায় তোমাদের দেখাতে পারলাম না, নিজেও দেখতে পারলাম না। চলো যাই হাওড়া স্টেশন। ঘড়িতে বাজে 6:27। হাওড়া স্টেশনে অনেক আগেই পৌঁছে গেছি। মা গঙ্গাকে দর্শন করলাম। সূর্যি মামা দেখা পেলাম না, প্রচন্ড কুয়াশা। তাই আমরা আজকে গোঘাট লোকাল ধরবো আর হাওড়া থেকে গোঘাট পৌঁছবো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 7:07। আমাদের ট্রেন গোঘাট লোকাল প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস।
আর আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হলো আমাদের গোঘাট লোকাল। আর আমি দাঁড়িয়ে রয়েছে এখন ট্রেনের সামনে। আমরা যাচ্ছি আজকে জয়রামবাটি কামারপুকুর, ঠাকুরের জন্মস্থান আর মা সারদা দেবীর জন্মস্থানে। চলো যাই, আর বেশি কথা না বাড়িয়ে উঠে পড়ি। 7:25 আমাদের ট্রেনের টাইম। তো চলো। হাওড়া থেকে 56 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন এখন তারকেশ্বর এসে পৌঁছলো। নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগেই পৌঁছে গেছে আমাদের ট্রেন। অবশেষে হাওড়া থেকে 91 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন গোঘাট লোকাল আমাদের গোঘাটে নামিয়ে দিল। প্ল্যাটফর্ম থেকে নেমেই শুনতে পাচ্ছি কামারপুকুর কামারপুকুর করে অটো টোটো হাঁকছে, না টোটো হাঁকছে। চলে যাওয়া যাক, দেখা যাক। মোটর ভ্যানও যাচ্ছে। কামারপুকুর একটা খালি আছে, আসুন। চলে এসো। কামারপুকুর গেলে আসুন, একটা খালি আছে। একটা খালি আছে। হ্যাঁ, আমি টোটোয় উঠে পড়েছি, কামারপুকুর যাচ্ছি। যাবেন না? পার হেড 30 টাকা ভাড়া দিয়ে চলে এলাম কামারপুকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। যাবেন কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ, কামারপুকুর। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। শ্রীরামকৃষ্ণ মঠের মধ্যে প্রবেশ করলে তোমরাও দেখতে পাবে শ্রী শ্রী ঠাকুরের খড়ের চাল দেওয়া মাটির ঘর, যেখানে তিনি বসবাস করতেন। আরও দেখতে পাবে সেই শিব মন্দির, সেই শিবলিঙ্গ, যার মধ্যে থেকে জ্যোতি বেরিয়ে ঠাকুরের মায়ের গর্ভের মধ্যে বিলীন হয়ে গিয়েছিল এবং তারপর ঠাকুরের জন্ম হয়েছিল। আরও দেখতে পাবে ঠাকুরের নিজ হস্তে রোপিত আম গাছ, যার বয়স এখন 168 বছর। ভাবতে পারো একটা আম গাছ এত বছর বেঁচে আছে। শুধু তাই নয়, এই আম গাছে প্রচুর আমের ফলনও হয়। মঠের ভিতর আরও দেখতে পাবে ঠাকুরের কুলদেবতা রঘুবীরকেও। একসময় কামারপুকুরের প্রাঙ্গণের পশ্চিম দিকের দক্ষিণমুখী ঘরেই ঠাকুর বাস করতেন। বর্তমানে সেটি মন্দির প্রাঙ্গণের একটি অংশ হয়ে গেছে। একদা ঠাকুর মা সারদাকে বলেছিলেন, আমার মৃত্যুর পর তুমি কামারপুকুরেই থাকবে, সবুজ শাকসবজি চাষ করবে, সহজভাবে জীবনযাপন করবে আর ঈশ্বরের নাম নিয়ে তোমার দিন কাটবে। যদি এখানে মঠের সুস্বাদু ভোগ গ্রহণ করতে চাও, সকাল 10:30 পর্যন্ত ভোগের কুপন দেয়। আমি ভোগের কুপন নিয়ে নিয়েছি। কুপনের মূল্য পড়ল পার হেড 40 টাকা করে। এবার যাব হালদার পুকুরে। এবার তোমাদেরকে নিয়ে যাব রামকৃষ্ণ মঠ থেকে ঠিক উল্টো দিকেই রয়েছে হালদার পুকুর। চলে এসো। ভাবতেও বিস্ময় লাগে, ঠাকুরের স্মৃতি বিজড়িত এই হালদার পুকুরে বাল্যকালে ঠাকুর কতই না দাপিয়ে বেরিয়েছেন। এই পবিত্র পুকুরের জল মাথায় দিলেও অনেক পুণ্য হয়। তাই বন্ধু, তোমাদের উদ্দেশ্যে এই পুণ্য জল ছিটিয়ে দিলাম। তোমরাও মানুষ চিত্তে তা মস্তকে গ্রহণ করো। এরপর বেলা 11:30টায় ভোগের বিতরণ ঘরে উপস্থিত হয়ে ভোগ গ্রহণ করার পর অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। 12টি দ্রষ্টব্য স্থান দেখার জন্য টোটো ভাড়া লাগবে মাত্র 100 টাকা। তবে আমরা হেঁটেই চললাম। একদম পাশেই রয়েছে ঠাকুরের ছোটবেলার পাঠশালা, লাহাবাবুদের দুর্গা দালান, বিষ্ণু মন্দির। রামকৃষ্ণ মঠে ভোগ খাওয়ার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য: 10:30টার মধ্যে কুপন কাটতে হয়, তবেই ভোগ পাওয়া যায়।
আর ভোগ প্রসাদ গ্রহণ করার টাইম হচ্ছে 11:30। এই হলো লাহাবাবুদের দুর্গা দালান। আর এই দুর্গা দালান প্রতিষ্ঠিত হয়েছিল 1257 সালে। এখানেই শৈশবে গদাধর এই দুর্গা প্রতিমারই চক্ষু দান করেছিলেন স্বইচ্ছায়। এই হলো সেই পাঠশালা যেখানে বালক গদাধর 5 বছর পূর্ণ হলেই এসেছিলেন তার বিদ্যা শিক্ষা অর্জনের জন্য। যদিও সে শিক্ষায় তার মন ছিল না, তবুও এই পাঠশালাতেই তিনি এসেছিলেন। তা এই পাঠশালা অ্যাজ ইট ইজ যেরকম ছিল তার সময় সেরকমই রয়েছে, শুধুমাত্র খড়ের চালের জায়গায় টিনের চাল লাগানো হয়েছে। আর এই খুঁটিগুলোকে, এই যে তলার দিকের অংশগুলো দেখছো, এই তলার দিকের অংশগুলোই শুধু চেঞ্জ করা হয়েছে। আগে যে পাঠশালার যে খুঁটিগুলো ছিল সেই খুঁটিগুলোই রয়েছে কিন্তু। আর সারা পাঠশালা জুড়ে রয়েছে বালক গদাধরের লীলার কথা। সেই ছবি আকারে সমস্ত কিছু রয়েছে, যা তোমরা এখানে এলে কিন্তু দেখতে পাবে। চলো এবার দেখে নাও রাস মন্দির। এই রাস মন্দিরে প্রতি বৎসর রাস পূর্ণিমায় রাস উৎসব পালন ও পূজা অর্চনা করা হয়। ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর প্রতিষ্ঠিত শিব মন্দির। এই হলো সেই শিব মন্দির, পার্বতীনাথ শিব মন্দির। দর্শন করো বাবাকে। ধর্মদাস লাহার মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে, যিনি লাহাবাবু নামে পরিচিত ছিলেন। লাহাবাবুর কন্যা প্রসন্নময়ী দেবী বালক গদাধরকে গোপাল রূপে আদর যত্ন করতেন। চলে এলাম লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। এখানে বালক গদাধরের বিভিন্ন সময়ের লীলা ও ঘটনাবলী মূর্তি আকারে সাজানো আছে, যেমন গদাধরের বিবাহ, লাহাবাবুদের গয়না ফেরত ইত্যাদি। আর এই হলো লাহাবাবুদের বিষ্ণু মন্দির। বলো এখনো পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা তোমাদের ছোট্ট লাইক দিয়ে দাও, এটা তোমার জন্য 1 সেকেন্ডের কাজ। লাহাবাবুদের বিষ্ণু মন্দির দেখে, বালক গদাধরের পাঠশালা দেখে, সবকিছু দেখে এবার যাচ্ছি ধনী কামারিনীর বাড়ি। জানো কি ধনী কামারিনী কে ছিলেন? এই হলো সেই লাহাদের কালী মন্দির, যে কালী মন্দিরে কালী পুজোর সময় মা আদ্যাশক্তিকে বালক গদাধর পইতে পড়িয়েছিলেন, এবং লাহাবাবু সেদিকে বলেছিলেন যে তুই ঠিক চিনেছিস আদ্যাশক্তিকে। কালী মন্দিরের পাশেই আছে গোপেশ্বর শিব মন্দির। এই হলো সেই শিব মন্দির যা গোপেশ্বর শিব মন্দির নামে পরিচিত। এই গোপেশ্বর শিব মন্দিরেই যখন ঠাকুর রামকৃষ্ণদেবকে গ্রামের লোকেরা সবাই পাগল বলে প্রমাণিত করেছিল, ঠিক সেই সময় মা চন্দ্রামণি দেবীর কানে সেই কথা আসাতে এই গোপেশ্বর শিব মন্দিরেই তিনি হত্যে দিয়েছিলেন বাবা মহাদেবের কাছে। গোপেশ্বর শিব মন্দির দেখে এগিয়ে গেলাম। এখানেই রয়েছে ঠাকুরের ভিক্ষা মায়ের বাড়ি, রত্নকুঠির। এই পাড়াতেই কামাররা বসবাস করতেন। কামারপুকুর গ্রামের আদি নাম শুকলালগঞ্জ। গ্রামের আদি জমিদার শুকলাল গোস্বামীর নামেই এই নাম শুকলালগঞ্জ। অনেকের মতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভিক্ষামাতা ধনী কামারিনীর পিতৃকুলের কোনো এক ব্যক্তিকে নিয়ে স্থানীয় শাসনকর্তা মানিক রাজা যে পুকুরটি খনন করেছিলেন তাকে কামারদের পুষ্করিণী নামেই অভিহিত করা হয়। তাই সেই নামটি থেকেই কামারপুকুর নামের উদ্ভব হয়। এটাই ঠাকুরের ভিক্ষামা ধনী কামারিনীর বাসস্থান। যশোদা মা যেমন কৃষ্ণকে লালন পালন করেন, সেই রকম ধনী মাতাও ছোট্ট গদাধরকে লালন পালন করেছিলেন। তিনি ছিলেন ঠাকুরের ভিক্ষামা। এবার যাব চিনু শাখারির বাড়ি দেখতে। রাস্তার উপর উঠে 1 মিনিটের পথ।
এই স্থানেই ছিল চিনু শাঁখারির বাড়ি। শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ এটিকে গদাধর বিদ্যামন্দির রূপে গড়ে তুলেছেন। এখনো এখানে কিছু মাটির দোতলা বাড়িও দেখা যায়। শ্রী শ্রী পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুরের সবটুকু ঘুরে দেখা হয়ে গেল। আর পায়ে হেঁটেই ঘুরলাম, কিন্তু আমরা একদম রামকৃষ্ণ মঠের কাছে নামলাম, আর সেখান থেকে আশেপাশেই সবটুকু। তাই গাড়ি ভাড়ার কোনো প্রশ্নই নেই, আর গাড়ি রিজার্ভেরও কোনো প্রশ্ন নেই। তোমরা পায়ে হেঁটেই পুরো জায়গাটা দেখে নিতে পারবে। আর আমি এখন কামারপুকুর দেখে এবার যাচ্ছি শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে। আর এই রামকৃষ্ণ মঠের পাশ থেকেই সোজা রাস্তা ধরে চলে যাব। সোজা রাস্তা ধরে চলে গিয়ে সামনেই পড়বে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডে গিয়ে আমি বাসে করেই যাব আজকে মায়ের জন্মস্থান জয়রামবাটিতে। চলো যাই। সাদা বোঁদে। কামারপুকুরের সাদা বোঁদে পশ্চিমবঙ্গের স্বতন্ত্র ও ঐতিহ্যবাহী মিষ্টি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অত্যন্ত প্রিয় ছিল এই সাদা বোঁদে। ঠাকুরের জন্মস্থান বলে কথা, কিছু চমক থাকবে না এটা হতে পারে কি? আমি তো বোঁদে দেখেছি, তোমরাও দেখেছো, কিন্তু আমি কোনোদিন দেখিনি এরকম সাদা বোঁদে। এই সাদা বোঁদে হচ্ছে কামারপুকুরের সব থেকে বিখ্যাত একটা মিষ্টি। আশেপাশে থাকার জন্য অনেক লজ ও গেস্ট হাউস আছে। এবার আমরা বাস ধরবার জন্য মেইন রোডের দিকে এগিয়ে গেলাম। মঠ থেকে হেঁটে 1 মিনিটের পথ। এই মোড় থেকেই বাস ধরব। কামারপুকুর থেকে জয়রামবাটি চলে এলাম বাসে করে। পার হেড 10 টাকা ভাড়া দিয়ে আমি এখন জয়রামবাটিতে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে জয়রামবাটির বোর্ড দেওয়া আছে, দেখো। এদিকে হচ্ছে জয়রামবাটির মায়ের ঘাট, আর ওদিকে হচ্ছে জয়রামবাটির মায়ের মন্দির, সারদা মায়ের মন্দির। 3:30-র সময় মায়ের মন্দির খুলবে, তাই আগে চলো মায়ের ঘাট দর্শন করে আসি। চলো যাওয়া যাক। এতক্ষণ ছিলাম হুগলি জেলায়, এখন কিন্তু আমরা এসে পড়েছি বাঁকুড়া জেলায়। আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আমি আজকে কতগুলো জেলা ঘুরছি সেটা তোমাদেরকে বলতে হবে। হেসে পড়েছি মায়ের ঘাটে। বাগবাজার মায়ের ঘাট তো দেখেছি, এবার দেখলাম জয়রামবাটিতে মায়ের জন্মস্থানের মায়ের ঘাট। এই হলো মায়ের দিঘি। এখানেই মা ছোটবেলায় ঘাস কাটতে আসতেন। মায়ের ঘাট দেখে এবার চলেছি আমোদর নদ দেখতে, সেটাও কিন্তু পায়ে হেঁটেই। একদম মায়ের ঘাট থেকে বাঁ হাতে হেঁটে হেঁটে যাচ্ছি। মিনিট 5 হেঁটে চলে এলাম আমোদর নদের দিকে। এই হচ্ছে সেই আমোদর নদ, যে নদেতে মা সারদা তার ভাইপো ভাইজিতে নিয়ে স্নান করতে আসতেন। আমোদর নদ বয়ে চলেছে। আমোদর পবিত্র প্রশাখা নদী। এই নদীতে পবিত্র মা, গোলাপ মা, যোগিনী মা এবং অন্যান্য মহিলা ভক্তদের সাথে স্নানের জন্য আসতেন। মা পবিত্র আমোদরকে গঙ্গা বলে সম্বোধন করেছিলেন। চণ্ডীপাঠ, গীতাপাঠ এবং ধ্যানের ক্ষেত্রেও এই তীরে বেশিরভাগ সময় তিনি ব্যয় করতেন। আমোদর নদ দেখার পর দেখে নিলাম মায়ের বাগান। মায়ের বাগানে দেখো মানে বেগুন গাছ, ঢলঢলে বেগুন গাছ, তার মধ্যে শিম গাছ। যদিও হাত দেওয়াটা অনুচিত, তবু একবার হাত দিয়ে ছুঁয়ে দেখলাম। এরপর দেখলাম শ্রী শ্রী মায়ের কানন। মায়ের কাননটি খুব সুন্দর, বলা ভালো এটা একটা ডিভোশনাল গার্ডেন। এই কাননের মধ্যেই রয়েছে মায়ের পিতা ও মাতার সমাধি মন্দির। এরপর চলে এলাম মাতৃদর্শনে। রাস্তায় অনেক গেস্ট হাউস, লজও দেখলাম। এছাড়া
মায়ের মন্দিরেও থাকার সুবন্দোবস্ত আছে, যা অনলাইনে বুকিং করা যায়। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রাম বাটিতে, জয়রাম বাটিতে। শ্রী শ্রী মাকে লক্ষ্মী, সীতা ও রাধা রূপে দর্শন করেছেন অনেক ভক্ত। জয়রামবাটি একটা ছোট্ট গ্রাম বাঁকুড়া জেলার। এই পবিত্র স্থান ধর্ম, কর্ম এবং মোক্ষের বার্তা দেয়। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক সঙ্গী শ্রী শ্রী সারদা দেবী 1853 সালে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন। বাহ্যিকভাবে তিনি প্রাকৃতিক ঐশ্বরিক অস্তিত্ব লুকিয়ে রাখার জন্য নিজেকে বিশ্বের কাছে একজন সাধারণ মহিলা হিসাবে উপস্থাপন করেছিলেন। ঐশ্বরিক মাতৃত্বে আবৃত এই ব্যক্তিত্ব সত্যই জ্ঞান, কল্যাণ এবং ক্ষমার অবতার ছিলেন। কেবল পাতানো মা বা গুরুপত্নী নন, তিনি আমাদের সত্যিকারের মা, সত্য জননী। এই হলো জয়রামবাটি, শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান, আর এই তার বসতবাটি। এটা হলো মন্দিরের মুখ্য দুয়ার। তবে এই মুখ্য দুয়ার দিয়ে প্রবেশ করে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণে তোমাদের ভিতরটা কিচ্ছু দেখাতে পারলাম না। আমি নিজে দেখলাম মা যেখানে বসবাস করতেন, যে স্থানে মা জন্মেছিলেন বা যে স্থানে মায়ের বিবাহ হয়েছিল ঠাকুরের সঙ্গে, সেই সমস্ত স্থান আমি দর্শন করলাম সচক্ষে। তা তোমরা এসো, আমি যেভাবে বললাম ঠিক সেইভাবেই তোমরা এসো এই পুণ্যভূমিতে, আর মাকে দর্শন করো, মায়ের বসতভিটা দর্শন করো, মায়ের জন্মস্থান দর্শন করো। এই তীর্থক্ষেত্র থেকে একবার নিয়ে যাও একটু পুণ্য অর্জন করে। আজ 12ই ডিসেম্বর 2024। আমি এসে গেছি জয়রামবাটিতে, তার একটাই কারণ যে তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আশায়। সেটা হচ্ছে 22শে ডিসেম্বর খুব কাছেই মায়ের জন্মতিথি উৎসব, আর সেই মায়ের 172তম জন্ম জয়ন্তী উৎসব। আর সেই উৎসবে তোমরা যাতে আসতে পারো, মাকে দর্শন করতে পারো, আর মায়ের এখানে খুব বড় করে মেলা হয় সেটাও যাতে দর্শন করতে পারো, উৎসব পালন করতে পারো, তার জন্যই কিন্তু আজকে আমার এখানে আসা। তো যাই হোক, আজকের সবটুকু তোমাদেরকে তুলে ধরলাম। কিভাবে আসবে, কত সহজে আসবে, আর কিভাবে ঘুরে দেখবে কামারপুকুর জয়রামবাটি। হাওড়া থেকে ট্রেনে ভাড়া লাগলো 25 টাকা করে পার হেড। তারপর গোঘাট স্টেশন থেকে কামারপুকুর টোটোতে ভাড়া লাগলো 30 টাকা করে। তারপর কামারপুকুর থেকে জয়রামবাটি আমাদের বাসে ভাড়া লাগলো 10 টাকা। মোট 65 টাকায় আমরা ঘুরে নিলাম কামারপুকুর এবং জয়রামবাটি। এরপর গোঘাট স্টেশন থেকে বিকেল 5টা 5-এ গোঘাট হাওড়া লোকাল ধরে ফিরে চললাম বাড়ির দিকে। সফরসঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।